বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন লেকচার ক্লাস আয়োজন। এই অনলাইন লেকচার ক্লাসে আজ যারা আমাদের সাথে আছো সকলকে আন্তরিক ধন্যবাদ। আজ আমি এই ক্লাসের উপস্থিত সকলকে সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। প্রোগ্রাম অনার্স চতুর্থ বর্ষ, কোর্স কোড 24-1601। কোর্সের নাম মুসলিম ইতিহাস তত্ত্ব, খেলাফত ভারতের সুলতানি ও মুঘল আমল। আজকের লেকচার নাম্বার 1 অর্থাৎ প্রথম লেকচার। লেকচারের শিরোনামটি তোমরা দেখতে পাচ্ছ, আরব জাতির ইতিহাস চর্চার সূচনা পর্ব। আমি আজ তোমাদের সাথে আছি শেখ জালাল উদ্দিন, সহযোগী অধ্যাপক, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা। আমরা আজকের ক্লাসের প্রথম আলোচনা এবং আলোচনার বিষয়বস্তু হচ্ছে আরব জাতির ইতিহাস চর্চার সূচনা পর্ব। এই পর্বের আলোচনা শুরুতে ইতিহাস সম্পর্কে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব। ইতিহাস সম্পর্কে নানা মুনির নানা মত, তবে ইতিহাস হচ্ছে মানব বিদ্যার একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ সৃষ্টির সাথে সাথে প্রশ্ন এসে যায় তার ইতিহাসের। ইতিহাস মনুষ্য সমাজের একটা বাস্তব প্রতিচ্ছবি। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে মানুষের সমাজ জীবনের গণ্ডি পেরিয়ে ইতিহাসের পদচারণা এবং বিস্তার লাভ করেছে। বৃহত্তর পরিমণ্ডলে চলে গেছে ইসলাম ইতিহাস। জন্মের সাথে সাথে একজন শিশু যেমন নানাবিধ প্রশ্ন করতে পারে তার নিকটজনকে, পিতামাতাকে, তেমনি তৈরি হয় জীবন জিজ্ঞাসার। এই জীবন এবং জিজ্ঞাসা এর ফলে পরবর্তী সময়ে জানার আগ্রহ বেড়ে যায়। প্রাচীনকাল ও প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস আমাদের নিকট তমসাবৃত। বিভিন্ন স্থান
কাল মানব সমাজ অতিক্রম করে ইতিহাস ও ইতিহাসের পঠন পাঠন মুসলিম শাসনের সোনালী যুগে একটা পদ্ধতিসম্মত চর্চিত বিষয় হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ পরিগ্রহ করেছে। ইতিহাস ইংরেজি হিস্ট্রি এর বাংলা প্রতিশব্দ, যা গ্রিক শব্দ স্টোরিয়া থেকে উৎপন্ন হয়েছে। আরবি শব্দ তারিখ ইতিহাসের প্রতিশব্দ, যা আরখ ধাতু, অর্থাৎ মূল ধাতু হচ্ছে আরখ, আরখ মূল ধাতু থেকে উৎপন্ন। আধুনিক পণ্ডিতগণ তিনটে শব্দ দ্বারা ইতিহাসের পুরো ধারণা ব্যক্ত করেছেন। সে তিনটা শব্দ হচ্ছে, একটা হচ্ছে ম্যান, টাইম, প্লেস। অর্থাৎ মানুষ, কাল এবং স্থান। শব্দের কিছু হেরফের থাকলেও এখানে প্রায় সকলেই একমত যে কালক্রম অনুযায়ী মনুষ্য সমাজে সংঘটিত ঘটনাবলীর বিবরণ, বিশ্লেষণ ও বিন্যাস হলো ইতিহাস। তাই ইতিহাস সম্পর্কে বলা যায়, history is the record of the activities of mankind in relation to society. সমাজের সাথে দায়বদ্ধ হিসেবে মানব জাতির ক্রিয়াকলাপের খতিয়ান হলো ইতিহাস। ইতিহাসকে আবার লিভিং পাস্ট বা জীবন্ত অতীত বলা হয়। এখন আমরা আসি ইতিহাস চর্চাকে। হিস্টোরি মূলত, ইতিহাস চর্চা মূলত হিস্ট্রিওগ্রাফি বা হিস্টোরি রাইটিং শব্দ দ্বারা আরবি এলমাল তারিখ শব্দের সমষ্টি দ্বারা ইতিহাস চর্চার ধারণা ব্যক্ত হয়েছে। ইতিহাস চর্চা হলো কোনো ঘটনা সম্পর্কে ইতিবৃত্ত লেখার নিয়ম ও তথ্য যাচাই বাছাই। আমরা ইতিহাস হচ্ছে কোনো ঘটনার সন্নিবেশ। সেটা বিভিন্নভাবে থাকতে পারে। বিভিন্ন স্থানে থাকতে পারে। সেগুলাকে এক জায়গায় করে তথ্য যাচাই বাছাই করে সঠিকভাবে, গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করা হচ্ছে ইতিহাস চর্চা। তাই ইতিহাসের চেয়ে ইতিহাস চর্চার পরিসর বৃহৎ ও ব্যাপক। ঐতিহাসিকের প্রধান দায়িত্ব হচ্ছে সত্য উদ্ঘাটন করা। আমরা ইতিহাসের উৎস বিশ্লেষণের চেষ্টা করব এবং ইতিহাসের উৎস সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা জানি প্রত্যেক বিষয়ের জ্ঞান লাভের জন্য উৎস বা আকরের শরণাপন্ন হতে হয়।
যার একটি হচ্ছে প্রাইমারি বা ফার্স্ট হ্যান্ড সোর্স, আরেকটা হচ্ছে সেকেন্ডারি বা উদ্ভূত উৎস। প্রাইমারি বা ফার্স্ট হ্যান্ড সোর্স দুই ভাগে বিভক্ত। এটা আর্কিওলজিক্যাল সোর্স, প্রত্নতাত্ত্বিক উৎস, আর হচ্ছে কন্টেম্পোরারি অর নিয়ার কন্টেম্পোরারি রিটেন সোর্স, সমসাময়িক বা নিকট সমসাময়িক লিখিত উৎস। সেকেন্ডারি সোর্স বা গৌণ উৎসটা প্রাইমারি সোর্সের উপরে কিন্তু নির্ভর করে। প্রাইমারি সোর্সের উপর ভিত্তি করে বিচার বিশ্লেষণের মাধ্যমে এই সেকেন্ডারি সোর্স প্রতিষ্ঠিত হয়। আমরা উদাহরণ দিতে পারি পিকে হিট্টির হিস্ট্রি অফ দ্য আরবস। ইসলামের বিজয়ের ফলে অর্ধ গোলার্ধের শাসনকর্তা হলো মুসলিমরা। এই যে মুসলমানদের অর্থাৎ এই যে আরব সাম্রাজ্যের সোনালী অধ্যায় তৈরি করল, সেই সোনালী অধ্যায়ের ইতিহাস লিখতে যে পিকে হিট্টিকে সেই সময়ের বা সমসাময়িক সময়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বিভিন্ন রকম দলিল দস্তাবেজ, বিভিন্ন ঐতিহাসিকদের লিখিত বর্ণনা, সবকিছু সমাহার ঘটিয়ে সবকিছুকে যাচাই বাছাই করে একটি গ্রন্থ রচনা করা হয়েছে। সেজন্য বলা হয় এটা হচ্ছে সেকেন্ডারি সোর্সের উপর ভিত্তি করে একটি নির্ভরযোগ্য ঐতিহাসিক গ্রন্থ রচনা করেছেন পিকে হিট্টি, তার হিস্ট্রি অফ দ্য আরবস। আমরা এখন দেখব, যেহেতু আমরা মুসলিম ইতিহাস চর্চা নিয়ে আলোচনা করব, সেজন্য আরবি ও ফার্সি ইতিহাস চর্চা নিয়ে আমরা সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা জানি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মানব জাতির যে ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে সম্পূর্ণটি মূলত মুসলিমদের ইতিহাস হলেও প্রকৃতপক্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন নবুয়ত দেওয়া হলো এবং তার উপরে যে প্রত্যাদেশ তিনি দেওয়া হলো, তার ভিত্তিতে তিনি যে উম্মাহ বা জাতি গঠন করলেন, সেই জাতি হচ্ছে মুসলিম জাতি। এই মুসলিম জাতির ইতিহাস চর্চার সময়কালটা তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে পরবর্তী মুসলিম শাসক পর্যন্ত। এখানে আরবি ও ফার্সি ইতিহাস চর্চার সময়কালটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মধ্যযুগের মুসলিম শাসন পর্যন্ত বলা যায়। এখানে মতপার্থক্য আছে সময় নিয়ে। তারপরে আমরা বৃহৎ অর্থে বলতে পারি এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে মধ্যযুগের মুসলিম শাসন পর্যন্ত। আর এই যে আরবি ভাষা ইতিহাস চর্চা, এই আরবি ভাষা ইতিহাস চর্চাটা করার জন্য যারা আরবি ভাষাকে আন্তর্জাতিক ভাষার মর্যাদা লাভে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের মধ্যে এক নাম্বার হচ্ছে খলিফা আব্দুল মালিক, যার শাসনকাল ছিল 685 থেকে 705 খ্রিস্টাব্দ। তার সময় তার যিনি পূর্বাঞ্চলীয় গভর্নর ছিলেন
তার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ, তিনি আরবি ভাষাকে সকলের কাছে গ্রহণযোগ্য, পাঠযোগ্য করার জন্য যে সংস্কারমূলক কাজ করেছিলেন, তার ফলে আরবি ভাষা সর্বজন গ্রাহ্য হয়েছে, বোধগম্য হয়েছে সকলের কাছে। এর পরবর্তীতে খলিফা আল মনসুর, যাকে আমরা বলি আবু জাফর আল মনসুর আব্বাসীয় খলিফা, শাসনকাল 754 থেকে 775 খ্রিস্টাব্দ, তিনি একটি অনুবাদ গৃহ, জ্ঞান বিজ্ঞানের পীঠস্থান হিসেবে দারাত তরজমা নামে একটি প্রতিষ্ঠান করেছিলেন, যার মাধ্যমে এই আরবি ভাষার চর্চা ব্যাপকভাবে শুরু হয়েছিল। আর সেটা মহির হয়ে পরিণত হলো খলিফা আল মামুন, আব্বাসীয় খলিফা আল মামুন 813 থেকে 833 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। তার প্রতিষ্ঠিত বাইতুল হিকমা বিশ্বের ইতিহাসে ব্যাপক সুনাম অর্জন করেছে। এই বাইতুল হিকমায় বিভিন্ন ভাষায় বর্ণিত জ্ঞান বিজ্ঞানের গ্রন্থরাজি সংগৃহীত হয়েছে, অনুবাদ করা হয়েছে, এবং অনুদিত পাণ্ডুলিপিগুলা এখান থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। ফলে আন্তর্জাতিকভাবে যখন মানুষ জ্ঞান বিজ্ঞান চর্চা করতে গিয়েছে, তখন তাকে আরবি ভাষা রপ্ত করতে হয়েছে এবং আরবি ভাষা থেকে তাদের ভাষায় ট্রান্সলেট করে তাদের জ্ঞান বিজ্ঞানকে সমৃদ্ধ করতে হয়েছে। এই অর্থে বলা যায় আরবি আন্তর্জাতিক ভাষার মর্যাদা লাভ করেছে এভাবে। এখন আসি ফার্সি ভাষা। ফার্সি ভাষা মূলত আরব শাসনের প্রথম দিকে ফার্সি ভাষায়, যেহেতু রাষ্ট্র পরিচালনা হয় নাই, জ্ঞান বিজ্ঞান পরিচালনা হয় নাই, সেহেতু ফার্সি ভাষার তখন তেমন গুরুত্ব পায় না। কিন্তু আব্বাসীয় খেলাফতের পতনের পর 1258 খ্রিস্টাব্দে যখন আব্বাসীয় খলিফাদের বিদায় হয়ে গেলেন, তারপরে যে শাসন প্রতিষ্ঠিত হলো, সেই শাসনকর্তারা মূলত পারসিক হওয়ার কারণে এই পারসিক বা ফার্সি ভাষার ব্যাপক উন্নয়ন সাধিত হতে লাগলো এবং এটাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা লাভ করলো তৈমুরীয় শাসন আমলে এবং সাফাবি শাসন। তৈমুরীয় এবং সাফাবি শাসন আমলে জ্ঞান বিজ্ঞানের যে উন্নয়ন ঘটেছে, তা অধিকাংশ ফার্সি ভাষায় লিপিবদ্ধ হয়েছে এবং সেটা পরবর্তীতে বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়েও পড়েছে। নেক্সট, আরব মুসলিম ইতিহাস চর্চার প্রারম্ভিক কাল। প্রাক ইসলামী কাব্য ও কবিতা প্রথম কথা, অর্থাৎ আমরা আরব ইতিহাস যখন আলোচনা করতে যাই, তখন দুটো পর্যায়ে চলে আসে। একটা হচ্ছে ইসলামের পূর্বের আরব, ইসলামের পরের আরব। ইসলাম ধর্মের আগমনের পূর্বে আরব সমাজ কেমন ছিল আমাদের সকলের কাছে বিধৃত, সেটাকে বলা হয় প্রাক ইসলামী আরব। সেই সময় ইতিহাস চর্চার ধারণা তাদের মধ্যে তেমন ছিল না, তারপরেও তাদের যে
নিত্য নৈমিত্তিক কার্যকলাপ, জীবন আচার, তাদের যে কৃষ্টি, তার মধ্যে কিন্তু ইতিহাসের উপাদান লুকিয়ে আছে এবং সেই উপাদানগুলো ইতিহাসের দৃষ্টিভঙ্গিতে সংগৃহীত হয় নাই, যদিও তারপরেও তারা তাদের যে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করত, তার মধ্যে ইতিহাস ধরে রাখা হয়েছে। সেটা আমরা দেখতে পাই তাদের কাব্য এবং কবিতা। অর্থাৎ তারা যে কবিরা যে কাব্য রচনা করতেন, কবিতা রচনা করতেন, সেটা বিভিন্ন জায়গায় প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে তারা প্রচার করতেন, যুদ্ধ বিগ্রহের সময় তারা বর্ণনা করতেন এবং সেগুলোকে মূলত ইতিহাসের উপাদান হিসেবে ধরে ধরা হয় এবং সেখান থেকে ইতিহাসের উৎস সন্ধান লাভ করে। এরপরে আসে মহানবী শাসনামল, খোলাফায়ে রাশেদার শাসনামলে আদেশ, উপদেশ, প্রশাসনিক ফরমান, চুক্তিপত্র, প্রদত্ত বিধানাবলী, চিঠিপত্রাদি এগুলো সংরক্ষিত হয়েছে। এই যে শাসন, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনামল, খোলাফায়ে দ্বীনের শাসনামল, এই সময়ের মুসলমানদের যে প্রশাসনিক কার্যক্রম তথা মুসলমানদের কৃষ্টি কালচার, অর্থাৎ প্রাক ইসলামী আরবের কৃষ্টি কালচার থেকে ভিন্ন কৃষ্টি কালচারে মুসলমানরা পদার্পণ করলো, সেইটার মূলত এইখানে জ্ঞান বিজ্ঞান চর্চা, ইতিহাস চর্চার সময় উপস্থিত হলো এবং কিছু মানুষ এইটাকে লিপিবদ্ধ করার চেষ্টা করল। উপাদান হিসেবে তারা শাসন আমলের আদেশ, উপদেশ, প্রশাসনিক ফরমান, চুক্তিপত্র, আদেশ, প্রদত্ত বিধানাবলী, চিঠিপত্রাদি ইত্যাদিকে তারা সংরক্ষণ করলো এবং এটা হচ্ছে আরব, অর্থাৎ আরবের মুসলিম পার্টের, মুসলিম অংশের ইতিহাসের উৎস এবং এটা ইতিহাসের প্রারম্ভিক কাল এটাকে বলা হয়। এরপর আসে উমাইয়া খেলাফত। উমাইয়া খেলাফত 661 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত পরিচালিত হয়েছিল। প্রাথমিক পর্যায়ের রিসালা বা প্রশ্নোত্তর আকারে এটাকে সংরক্ষণ করা হতো। খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময় উবাই বিন শরিয়াহ একটি গ্রন্থ রচনা করেছিলেন। সেই গ্রন্থের নাম ছিল কিতাব আল মুলুক ওয়া আখবার আল মাজিন। তাহলে দেখা যায় যে মুসলমানরা মুসলিম শাসন আমলে প্রাক ইসলামী শাসন আমলের থেকে ভিন্নতর ভাবে রাষ্ট্র পরিচালনা, সমাজ জীবন, ব্যক্তি জীবন পরিচালিত হতে থাকলো এবং সেগুলাকে তাদের যে জ্ঞান বিজ্ঞান বা চর্চার মাধ্যমে তারা ধরে রাখার চেষ্টা করতে থাকে। এরপরে উমাইয়া খলিফা আব্দুল মালিক, উমর বিন আব্দুল আজিজ, হিশাম বিন আব্দুল মালিক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার খলিফাদের সিরা, মাগাজি রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত আদেশ, উপদেশ, গুরুত্বপূর্ণ বিষয়াবলী লিপিবদ্ধ করে রাখার উৎসাহিত করতে থাকে। আরবদের মধ্যে ইতিহাস সচেতনতা সৃষ্টি করতে ক্রিয়াশীল কারণ সমূহ। এখানে আমরা দেখি প্রথম পর্বে প্রাক ইসলামী উপাদান বা উপকরণ
আমরা জানি যে প্রাক ইসলামী আরবের মানুষ দুইটা ভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে মরুবাসী, একটা হচ্ছে গৃহবাসী। যারা মরুভূমিতে পশুচারণ করে জীবন জীবিকা নির্বাহ করতেন তাদেরকে মরুবাসী বলা হতো। আর এক শ্রেণীর লোক ছিল গৃহবাসী, যাদেরকে আবার শহরবাসী বলা হতো। তারা মূলত এই শহর অঞ্চলে বসবাস করত। এখানে দক্ষিণ আরবের লোকজন মূলত গৃহবাসী ছিল। এখানে ফল ফসল হতো, এখানে আহ আবহাওয়া ভালো ছিল, পরিবেশ ভালো ছিল, ফলে মানুষ এখানে ঘর বেঁধে বসবাস করত, ফসল উৎপাদন করত। তাই এদেরকে গৃহবাসী, শহরবাসী বলা যায়। আর যারা যুদ্ধ বিগ্রহ লুটতরাজ করে পশুচারণ করে জীবন ধারণ করতো তাদেরকে মরুবাসী বলা। আরবদের এই যে যুদ্ধ বিগ্রহ লুটতরাজ, গোত্র শাসন, শিল্পকলা, তাদের যে সাহিত্য, তাদের যে কবি, কবিতা, জীবনযাত্রা, এগুলো কিন্তু ইতিহাস সচেতনতার সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন। দ্বিতীয় পর্বে ইসলামী ঐতিহ্য বা উপকরণ। ইসলামের আবির্ভাবের পরে মানুষ তাওহীদের দাওয়াত পেল, মানুষ তাওহীদপন্থী হয়ে গেল, একত্ববাদের ছায়াতলে আশ্রয় নিল। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন আল কোরআন। এই আল কোরআনে অনেক ঐতিহাসিক তথ্য আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে জানিয়ে দিলেন। মহানবী সাল্লাল্লাহু সেই আলোকে, কোরআনের আলোকে নিজের এবং তার সম্প্রদায়ের উম্মার জীবন পরিচালনার জন্য তিনি যে সকল নির্দেশনামা, যে সকল অনুমোদন, যে সকল অনুশাসন প্রদান করলেন, সেটা কিন্তু তার সময়ের এই যে বিষয়গুলোকে হাদিস হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। এছাড়া খোলাফায়ে রাশেদিনের জীবন প্রণালী, শাসন, মুসলিম কৃষ্টি সভ্যতা, এগুলো কিন্তু ক্রিয়াশীল কারণ। অর্থাৎ এগুলা আরবদের মধ্যে ইতিহাস সচেতনতা সৃষ্টি করেছে। এখন আসি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা ও মাগাজি। সিরা আরবি শব্দ, এর বাংলা প্রতিশব্দ হলো জীবন চরিত্র। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা কিন্তু 3টে পর্বে বিভক্ত ছিল। একটা হচ্ছে মাবদা, একটা মাবাস, একটা মাগাজি। মূলত মাবদা হচ্ছে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বের প্রাচীন ইতিহাস, বা বলা যায় যে সৃষ্টির শুরু থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার শৈশবকাল পর্যন্ত যে ইতিহাস, এটা বলে মাবদা। এবং এরপরে মক্কা জীবনে ইসলাম প্রচার, মক্কা জীবনে মহানবীর পরে যে নির্যাতন, নিষ্পেষণ, মুসলিমদের যে আত্মত্যাগ, এগুলো হচ্ছে মাবাস। এরপরে তৃতীয় পর্যায়ে যে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন 622 খ্রিস্টাব্দে, এবং 622 খ্রিস্টাব্দে তার মদিনা জীবন শুরু হলো। এবং এই মদিনা জীবনের রসুলের যে ইতিহাস, সেখানে তার ব্যক্তিগত, তার পারিবারিক, তার সামাজিক, তার রাষ্ট্রীয় দায় দায়িত্ব পালন, যুদ্ধ বিগ্রহ বিশেষ করে মাগাজি হিসেবে পরিচিত, মূলত
এই মাগাজি আরবি শব্দ, এটি মাগজায়ের বহুবচন। এর বাংলা প্রতিশব্দ হচ্ছে সামরিক অভিযান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর যেসব সামরিক অভিযান পরিচালনা করেছেন তা মাগাজি নামে পরিচিত। এই মাগাজি আবার দুই ভাবে, একটা হচ্ছে সারিয়া আর একটা হচ্ছে গাজওয়া। যে সকল যুদ্ধ বিগ্রহে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি অংশগ্রহণ করেছেন তাকে বলা হয় গাজওয়া। আর যে সকল যুদ্ধ বিগ্রহে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি অংশগ্রহণ করেন নাই সেই সকল যুদ্ধ বিগ্রহগুলো বলা হয় সারিয়া। রসুলের জীবনের বা জীবদ্দশায় ছোট বড় যুদ্ধ মিলিয়ে ৭৪টি মাগাজির সন্ধান পাওয়া যায়। কয়েকজন সিরা ও মাগাজি বেত্তাদের পরিচয় আমরা দিতে পারি। যেমন আবান বিন ওসমান, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পুত্র আবান বিন ওসমান। তিনি ৬২৫ থেকে ৭০৫ খ্রিস্টাব্দ পর্যন্ত মদিনার ৬৮৫ থেকে ৭০৫ খ্রিস্টাব্দ পর্যন্ত মদিনার গভর্নর ছিলেন। তিনি একজন খ্যাতিমান আইনজ্ঞ ও একজন হাদিস বেত্তা এবং মাগাজি সংরক্ষক। সেকেন্ড, উরওয়া বিন জুবায়ের বিন আল আওয়াম, পিতা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাতা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জন্ম ৬৪৩ খ্রিস্টাব্দে, মৃত্যু ৭১২ খ্রিস্টাব্দে। মদিনার ইতিহাস চর্চা কেন্দ্রের গোড়াপত্তনকারী এই উরওয়া জ্ঞান বিজ্ঞানের ব্যাপক সাধনা কারণে তিনি একজন শ্রেষ্ঠ ইতিহাস সংরক্ষক, সংগ্রাহক এবং রচয়িতা। মহানবীর মাগাজি বিশুদ্ধভাবে সংগ্রহ করার দায়িত্ব তিনি যথাযথ পালন করেছিলেন। তিনি একজন বিশ্বস্ত হাদিস বেত্তা, তিনি একজন অত্যন্ত ধর্মীয় অনুভূতি সম্পন্ন ধর্মপ্রাণ মুসলিম। ওহাব বিন মুনাব্বিহ, থার্ড, ওহাব বিন মুনাব্বিহ তিনি আকবরী ঐতিহাসিকদের একজন পথপ্রদর্শক বলে পরিচিত হলেও বিশ্ব ইতিহাস রচনায় এই ওহাব বিন মুনাব্বিহ অত্যন্ত বড় ভূমিকা রয়েছে। বিশ্ব ইতিহাস রচনার রূপরেখা প্রস্তুত করতে এবং সিরা ও মাগাজি সম্পর্কিত তথ্য প্রদানের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করেছে এগুলো হবে। এরপরে আমরা চতুর্থ দেখি মোহাম্মদ বিন মুসলিম বিন শিহাব আল জুহরি। ইনি ইতিহাস চর্চার সুনির্দিষ্ট ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। মহানবী ইসলামের সিরা, মাগাজি থেকে শুরু করে উমাইয়া শাসন আমলের উল্লেখযোগ্য অংশের ইতিহাস রচনা তার মুখ্য উদ্দেশ্য ছিল এবং অত্যন্ত বিশ্বস্ততার সাথে তিনি ইতিহাস চর্চার জন্য হাদিস বেত্তাদের অনুসরণ করেছেন। তিনি তার বর্ণনার ধারাবাহিকতা বজায় রাখার জন্য তারিখ ভিত্তিক ইতিহাস চর্চা করছেন। এরপর আসি মোহাম্মদ বিন ইসহাক, যার জন্ম মদিনায়, জন্ম ৭০৪ খ্রিস্টাব্দে। সিরা ও মাগাজি রচনায় অত্যন্ত সুগভীর পাণ্ডিত্যের অধিকারী ছিলেন এই মোহাম্মদ বিন ইসহাক। তার উল্লেখযোগ্য গ্রন্থ সিরাতি রাসূলুল্লাহ, যেটা আমরা জানি অত্যন্ত নির্ভরযোগ্য এবং বহুল পঠিতব্য একটি গ্রন্থ। সিরাতি রাসূলুল্লাহ ৩টি ভাগে বিভক্ত। সিরাতি রাসূলুল্লাহ আল মুবতাদা, আল মাবাস, আল মাগাজি। আমরা আগে আলোচনা করেছি আল মুবতাদা কি, আল মাবাস কি, আল মাগাজি কনভার্জেন্স। সিরা, আমরা সিরা সম্পর্কে জানি যে সিরা কিন্তু ইসলামের
আবির্ভাবের পূর্বের সিরা কিন্তু একরকম ছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পরে সিরা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে কেন্দ্র করে তার জীবন চরিত্র রচনা। পরবর্তীতে সাহাবা তাদের ক্ষেত্রে সিরা রচনা হয়েছে। তার এই যে মোহাম্মদ বিন ইসহাক তার সিরা গ্রন্থে ব্যবহৃত উপাত্ত উপকরণের উৎস পর্যালোচনা করলে একটা স্বচ্ছ ধারণা লাভ করা যায়। সে উৎসগুলো হচ্ছে কি প্রাচীন গ্রন্থ ও আহলে কিতাবের বিবরণ। তার সিরা গ্রন্থ পর্যালোচনা করে দেখা যায় যে প্রাচীন গ্রন্থ অর্থাৎ প্রাচীন কালের যে সমস্ত গ্রন্থাবলী ছিল সেগুলো এবং আহলে কিতাবরা কিভাবে জীবন আচার তাদের ছিল তার বিবরণ সেখানে পাওয়া যায়। আরেকটা হচ্ছে তার মধ্যে রয়েছে তার ইসহাকের এই সিরার বর্ণনার মধ্যে কুলজি ও সাহিত্য কবিতা, অর্থাৎ কুলজি বংশ গৌরব, বংশ পরিচয় এবং সাহিত্য ও কবিতা। তো কুলজি সাহিত্য বলতে আমরা বুঝি অর্থাৎ বংশীয় গৌরব, বংশীয় ঐতিহ্য, শৌর্য বীর্য এই যে সাহিত্যে তুলে ধরা হয়েছে, যে কবিতায় তুলে ধরা হয়েছে সেগুলো কুলজি সাহিত্য। মদিনার ইতিহাস চর্চার ঘরানার ব্যক্তিবর্গের নিকট হতে উপাত্ত সংগ্রহ করেছেন তিনি। আর কি করেছেন, মাগাজি সম্পর্কে আল কুরআন ও মদিনার ইতিহাস চর্চা কেন্দ্রের বিবরণ সেটা তিনি সংগ্রহ করেছেন। কাব্য ও কবিতার উপস্থাপন, তিনি যে ইতিহাস চর্চা করতে যে কি করেছেন, প্রাক ইসলামী কাব্য, মুসলিম কাব্য, কবিতা সেগুলো উপযুক্ত স্থানে সেগুলো স্থাপন করেছেন। প্রামাণ্য লিখিত উপাদানের ব্যবহারও করেছেন তিনি। এছাড়া উপকথা কিংবদন্তির উপস্থাপন করেছেন। মোহাম্মদ বিন উমর আল ওয়াকিদি আব্বাসীয় প্রশাসনের সাথে সরাসরি সংযুক্ত। তিনি মাগাজি পঠন পাঠনকে একটা পদ্ধতিসম্মত বিষয় হিসেবে দাঁড় করিয়ে যুক্তিযুক্ত গ্রহণযোগ্য করেছেন। তার ইতিহাস চর্চা দুটো পর্বে বিভক্ত, একটা হচ্ছে কিতাব আল মাগাজি, আরেকটা হচ্ছে ইবনে ইসহাকের সিরা গ্রন্থের চেয়েও পদ্ধতিগত দিক থেকে কিতাব আল মাগাজি বিশুদ্ধ। আরেকটা হচ্ছে ইসলামের ইতিহাসের গ্রন্থ তারিখ আল কবির, কিতাব আল তাবাকাত, এটা ইতিহাস চর্চার প্রারম্ভিক স্তর স্থান নির্দেশ করে। আমরা আজকের আলোচনার সমাপ্তিতে ইতিহাস চর্চার আলোচনার সমাপ্তিতে আমরা একটি মূল্যায়ন দিয়েছি যে ইতিহাস চর্চা বলতে কি জানো, সিরা ও মাগাজির সংজ্ঞা দাও, মুসলিম ইতিহাস চর্চার প্রারম্ভিক কালের ঐতিহাসিকদের অবদান লিখো। এবং ধন্যবাদ সকলকে। আজকের এই আলোচনার সমাপ্তিতে সকলকে